আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সর্বাধিক পরীক্ষায় সর্বোচ্চ 1202 জন শনাক্ত। করোনায় আক্রান্তের সংখ্যা 20,000 ছাড়ালেও আরও 15 মৃত্যু। প্লাজমা থেরাপি অনুমোদন, বাড়ছে করোনা সংক্রমণ, নমুনা সংগ্রহের বুথ বাড়ানোর পরামর্শ। অন্তিম শয়নে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, স্বাস্থ্যবিধি মেনে আজিমপুরে দাফন, দেশজুড়ে শোকের ছায়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদের, সাথে রয়েছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। একদিনের সর্বাধিক পরীক্ষায় সর্বোচ্চ 1202 জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা 20,000 ছাড়িয়ে গেল। একদিনে 15 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা 298, আর নতুন করে 279 জন সুস্থ হয়ে সংখ্যা এখন 3,882। ঢাকা সিটি ও বিভাগে আক্রান্তের হার কিছুটা কমলেও বেড়েছে চট্টগ্রাম বিভাগে। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের জাতীয় অধ্যাপক গতকাল যিনি ইন্তেকাল করেছেন। স্বাস্থ্য বুলেটিনের শুরুতেই শ্রদ্ধা জানানো হয় জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের প্রতি। আমরা তার বিধি আত্মার শান্তি কামনা করছি। পরে তুলে ধরা হয় কোভিড বিষয়ক নানা পরিসংখ্যান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে থাকা অধ্যাপক নাসিমা সুলতানা জানান, 24 ঘণ্টায় 41টি ল্যাবে সর্বাধিক 8,582 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে 1,202 জন করোনা পজিটিভ। মৃত 15 জনের মধ্যে 8 জন নারী। সংক্রমণের 68তম দিনে আক্রান্তের সংখ্যা 20,000 ছাড়ালো, আর নতুন 279 জন সুস্থ 3,882 জন। গত 24 ঘন্টায় আমাদের মৃত্যু হয়েছে 15 জনের এবং এ পর্যন্ত 298 জন। আইসোলেশনে নেওয়া হয়েছে 259 জনকে। মোট আইসোলেশনে আছেন 1,479 জন। ঢাকা সিটি ও ঢাকা বিভাগে করোনা আক্রান্তের কিছুটা কমেছে, তবে চট্টগ্রামে সংক্রমণ বেড়েছে বলে জানানো হয় বুলেটিনে। ঢাকা সিটিতে 58.11% এবং ঢাকার বিভিন্ন জেলার মধ্যে 21.43% বেড়ে যাচ্ছে। চট্টগ্রাম ডিভিশনে 8.47%, ময়মনসিংহ সেখানে 3.50%, এরপর রংপুর 2.53%, সিলেট 1.54%, রাজশাহী 1.39% এবং বরিশাল 1.10%। মানসিক শক্তি ধরে রেখে পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মনোবল বাড়াতে হবে প্রত্যেকেরই, যারা ঘরে কোয়ারেন্টাইনে আছেন, যারা আইসোলেশন আছেন, যারা আক্রান্ত হয়েছেন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 চিকিৎসায় প্লাজমা থেরাপি চিকিৎসার নীতিগত অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকা করোনা রোগীদের এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হবে। এছাড়া কুয়েত মৈত্রী হাসপাতাল সহ আরও 2টি হাসপাতালে এই থেরাপি প্রয়োগের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। যখন কোনো রোগের ওষুধ ও চিকিৎসা ব্যবস্থা নেই, তখন এটি পরীক্ষিত চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহার করে সুফল মিলেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ও প্লাজমা থেরাপি চিকিৎসা বিষয়ক টেকনিক্যাল কমিটির প্রধান অধ্যাপক ডাক্তার এ খান। প্রাথমিকভাবে 45 জন রোগীকে এই চিকিৎসা দেওয়ার ফল পাওয়ার পর মুমূর্ষু রোগীদের নিয়মিতভাবে এই রোগের চিকিৎসা দেওয়ার পরিকল্পনা সংশ্লিষ্টদের। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সারা দেশে নমুনা সংগ্রহের বুথের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি পিসিআর পরীক্ষার ফল সঠিক আসছে কিনা তাও মনিটরিংয়ে রাখার তাগিদ দিচ্ছেন তারা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনা নমুনা সংগ্রহের জন্য দীর্ঘ লাইন, উপসর্গ নিয়ে সবাই দাঁড়িয়েছেন। এদের কেউ কেউ কোভিড পজিটিভ, আবার কারো আদৌ এ রোগ নেই। কার আছে কার নেই নিশ্চিত হওয়া যাবে পরীক্ষার পর, কিন্তু রোগ নিশ্চিত হতে এসে রোগ নিয়ে ফিরছেন না তো কেউ। ছড়ানোর শঙ্কা আছে আসা যাওয়ার পথেও। এ অবস্থায় ঝুঁকি কমাতে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ বুথের পরামর্শ অনেকেরই। ঘাড়ের উপরে ঘাট ধরে দিয়ে ওই টেস্টের জন্য লাইন দাঁড়াইছে, দেখা গেল ওই যার উপরে পাশে দাঁড়াইছে ওই আক্রান্ত কিনা, ওর মধ্যে ভাইরাস থাকতে পারে। হয়তো আমি ভালোভাবে ওর দ্বারা আমি আক্রান্ত হচ্ছি, অথবা আমার মধ্যে আছে আমি তাকে আক্রান্ত করছি। এটি কিন্তু আসলে এখনও সুষ্ঠুভাবে হচ্ছে বলে মনে হচ্ছে না। এরই মধ্যে কিছু কিছু স্থানে বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তা চাহিদার তুলনায় খুবই কম। পরীক্ষাগারও বাড়ানোর দাবি আছে। বিশেষজ্ঞ মহলে বিশ্লেষণ চলছে,
নমুনা সংগ্রহ ও পরীক্ষায় মান সঠিকভাবে রক্ষা হচ্ছে তো? আরও বুথ বাড়ানো দরকার, ল্যাবরেটরি বাড়ানো দরকার, যাতে মানুষ সহজে টেস্ট করতে পারে, সহজে যদি বেশি টেস্ট আরও করা যায়। পরীক্ষার মান নিশ্চিত করতে গ্রহণযোগ্য প্রতিষ্ঠানকে তদারকির দায়িত্ব দেওয়ারও পরামর্শ এসেছে। কারণ 30% এমনি নেগেটিভ আসবে, ওটা রিপিট করতে হয়। সেজন্য করোনার লক্ষণ থেকেও নেগেটিভ হতে পারে, এটিকে ভুল ধরাও ঠিক হবে না। তো যেটা RT-PCR করা হয় এটার মধ্যে কিন্তু একটু কন্ট্রোভার্সি আছে, কন্ট্রোভার্সি না সত্য, যেটা হলো প্রায় 70% কিন্তু পজিটিভ আছে। অনেক জায়গায় বলে 67 তারা পজিটিভ, আপনি কিন্তু 30% তারা কিন্তু রুগী থেকেও কিন্তু নেগেটিভ আসতে পারে। এর মানে এই নয় তার মধ্যে করোনা নাই। PCR ল্যাবে পরীক্ষায় সতর্কতা যেমন জরুরি, তেমনি সময় মতো মানুষের কাছে ফলাফল পৌঁছে দিতে তথ্য প্রযুক্তির ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিভিন্ন সংখ্যায় করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স করেছে 74টি দেশ। তালিকায় আছে বাংলাদেশও। বিভিন্ন সময় ও বিভিন্ন জায়গা থেকে নমুনা নিয়ে আরও সিকোয়েন্সিং করার কথা জানিয়েছেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সমীর কুমার সাহা। এর মাধ্যমে ভাইরাসটির গতি প্রকৃতি নির্ণয় করা যাবে, জানা যাবে কোন ধরনের ভ্যাকসিন কার্যকর হবে। গবেষণা এগিয়ে নিতে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ স্থাপনের তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা ভাইরাস চীন থেকে ছড়িয়ে এখন বিশ্ব মহামারী। আক্রান্তের শীর্ষে যুক্তরাষ্ট্র, স্পেন, রাশিয়া, যুক্তরাজ্য, ব্রাজিল। বাংলাদেশের অবস্থান 30তম। বিশ্বের 74টি দেশ করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স বা জীবন রহস্য উন্মোচন করেছে। সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নামও। বাংলাদেশ চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সমীর সাহার নেতৃত্বে বিশেষজ্ঞ দলের করোনা জীবন রহস্য উন্মোচন নিঃসন্দেহে বড় সাফল্য। এ পর্যন্ত 24,000-এর বেশি জিনোম সিকোয়েন্স জমা পড়েছে এই 74টি দেশ থেকে। বাংলাদেশ থেকে এই যে যাত্রাটি শুরু হলো, এটি আমাদের জন্য একটি আশাব্যঞ্জক ঘটনা। কারণ এই জিনোম তথ্য উদ্ঘাটনের মধ্য দিয়ে আমরা আসলে আস্তে আস্তে জানতে শুরু করব যে বাংলাদেশে কি রকমের ভাইরাস আছে। ডক্টর সমীর সাহা জানান, 9 বার বা তারও বেশি রূপ পরিবর্তন করা করোনা ভাইরাসের আরও সিকোয়েন্সিং প্রক্রিয়াধীন। বিভিন্ন জায়গা থেকে, এক নাম্বার, দুই নাম্বার বিভিন্ন সময় থেকে আলাদা করে নিয়ে তারপর সিকোয়েন্সিং করব। তারপরে দেখবো যে গ্র্যাজুয়ালি প্রথম দিকে যেই যারা এলেন তারা, আর এখন থেকে 2 মাস 3 মাস ধরে যেগুলো সার্কুলেট করছে বাংলাদেশে, তারা কিভাবে আবার চেঞ্জ হচ্ছে সেগুলো আমরা দেখার জন্য করব। এর মাধ্যমে ভাইরাস মোকাবেলায় কোন ভ্যাকসিন কার্যকর হবে তা জানা যাবে। ভ্যাকসিন এলো, বাট আমরা একবার দেখতে পারবো যে যদি আমরা বলছি এখানে টার্গেট করছে, আই উইশ যে প্রত্যেকেই তাই কাজ করবে, কিন্তু কোনো একটা যদি কাজ না করে সেটাকে আমরা বের করতে পারবো খুঁজে যে এই বোধহয় এই টার্গেটটাকে নিয়ে ভ্যাকসিনটা কাজ করছে, কিন্তু এই টার্গেটটা আমার এখানে মিউটেশন হয়ে গেছে, সেটা আমরা কিন্তু বলতে পারবো। পিসিআর টেস্ট প্রসঙ্গে সমীর সাহা বলেন, সিকোয়েন্স করে এটি ডিজাইন করা হয়। সিকোয়েন্স যদি পরিবর্তন হয়ে যায় তাও বোঝা যাবে জিনোম সিকোয়েন্সের মাধ্যমে। সিকোয়েন্সটা যদি কোনোভাবে মিউটেশন হয়ে যায় সেটাও কিন্তু আমার এই সিকোয়েন্সিং দিকে আমরা বুঝতে পারবো। যখন আমরা বুঝতে পারবো তখন আমরা বুঝবো যে না, পিসিআর তে কাজ করবে না, ফলস নেগেটিভ আসবে। তো এই কাজগুলো কিন্তু আমরা খুবই রিয়েল টাইমে করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, গবেষণা এগিয়ে নিতে যারাই কাজ করছে তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করা এবং রোগীদের তথ্য সতর্কতার সাথে সংরক্ষণ করা জরুরি। কারা কি ধরনের কাজ করছেন এটা যেন একজন আরেকজনেরটা জানেন। যদি সেটা ঘটে তাহলে আমরা বুঝতে পারবো যে একাধিক গ্রুপ একই জিনিস নিয়ে কাজ করছে কিনা। আমাদের যেহেতু রিসোর্স কম, সুতরাং আমরা যদি কাজগুলো একটু ভাগ করে করতে পারি তাহলে আমাদের জন্য সেটা মঙ্গলকর। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজন শুভানুধ্যায়ীরা অশ্রু সজল চোখে শেষ বিদায় জানান এই অভিভাবক তুল্য শিক্ষাবিদকে। দেখুন মফিউর রহমানের রিপোর্ট। সকালে জাতীয় পতাকায় আচ্ছাদিত ডক্টর আনিসুজ্জামানের মরদেহ আনা হয় আজিমপুর কবরস্থানে। স্বাস্থ্যবিধি মেনে চলে দাফনের সব প্রক্রিয়া। প্রথমে গার্ড অফ অনার দেওয়া হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। তখন বিউগল চারপাশকে আরও শোকাচ্ছন্ন করে তোলে। পরে স্বাস্থ্যবিধি মেনে জানাজা অনুষ্ঠিত হয় এই ভাষা সৈনিকের। স্বজন ছাড়াও জানাজায় শরীক হন সংস্কৃতি প্রতিমন্ত্রী
বাংলা একাডেমির মহাপরিচালক সহ শুভানুধ্যায়ীরা। পিতা রুহের মাগফিরাত কামনা করেন তার ছেলে। গতকাল উনি মারা যাওয়ার সময় পর্যন্ত আমি কোনো উপসর্গ দেখি নাই আর কি, একটু সামান্য কাশি টাশি ছিল সেই, কিন্তু সকালবেলা জ্বর এসেছিল, ওটাই প্রথম সিমটম। স্বজন ও ভক্ত অনুরাগীরা বলেন, এমন মানুষের চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি। একজন মানুষ অনেক বড় বড় কাজ করতে পারে জীবনে, এটা সত্যি কথা, কিন্তু একটা বড় মাপের মানুষ হওয়া কাজের সঙ্গে খুব ডিফিকাল্ট জিনিস। মামা ছিলেন সেরকম একটা মানুষ। বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন জাতির বাতিঘর খ্যাত অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। বেদনা বুকে চেপে তার সমাধিতে মাটি ছড়িয়ে দেন ভক্ত অনুরাগীরা। কয়েক মাস ধরেই তিনি হার্ট, কিডনি, ফুসফুস ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে 14 মে বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিক্ষাবিদ লেখক ডক্টর আনিসুজ্জামান। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বললেন ওবায়দুল কাদের। ক্রাইসিস ম্যানেজার হিসেবে প্রধানমন্ত্রীর দক্ষতা নজিরবিহীন। দেখছিলেন রাতের 21 সংবাদ। সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন মাধ্যমে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির কাল্পনিক ও উদ্দেশ্যমূলক অপপ্রচার করে যাচ্ছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা ভাইরাস সংকটে ক্রাইসিস ম্যানেজার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও দক্ষতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা 75 পরবর্তী ইতিহাসে নজিরবিহীন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির কাল্পনিক উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। করোনা মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলবে বলছেন বিশেষজ্ঞরা। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে অনলাইনে করোনায় জনসচেতনতামূলক আলোচনায় অংশ নেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, গণমাধ্যম সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তারা বলেন, লকডাউনের নিয়ম না মানার প্রবণতা বেশি। সাধারণ মানুষকে ঘরে রাখা এবং স্বাস্থ্যবিধি মানানোই বড় চ্যালেঞ্জ। সুরক্ষা নিশ্চিতের নির্দেশনাগুলো অফিস, বাড়ি, দোকান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে মানতে হবে। তথ্যমন্ত্রী বলেন, জনসচেতনতা তৈরিতে ইমামদের অনলাইনে প্রশিক্ষণের বিষয়ে ভাবা হচ্ছে। সাধারণ ছুটিতেও রাজধানীতে বাড়ছে জনসমাগম। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলাচল করছে ভাড়ায় চালিত বিভিন্ন যানবাহন। কেনাকাটায়, বাজার সদাইয়ে অনেকেই মানছেন না সামাজিক দূরত্ব। রাজধানীর প্রধান সড়কগুলোতে দেখা মেলেনি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। রাসেল খানের রিপোর্ট। করোনা সংক্রমণের মাত্রা দিন দিন বাড়ছে, সতর্কতায় চলছে সাধারণ ছুটি। তবে রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের চলাচল বলে দেয় সংক্রমণ রোধে সতর্কতা মানছে না অনেকেই। রাজধানীর রাজপথে বাড়ছে ব্যক্তিগত যানবাহন। গণপরিবহন না থাকলেও চলছে অটোরিকশা, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন। সড়কে চেকপোস্ট থাকলেও তা ফাঁকা, দায়িত্ব পালন করতে দেখা যায়নি কাউকে। ঘর থেকে বের হওয়া মানুষেরা বলছেন, করোনায় থমকে গেছে জীবনের চাকা, তাই ঝুঁকি নিয়েই বের হতে হয়েছে। খাবারের অনেক অসুবিধা, এখন বাঁচার তাগিদ করা লাগে কিছু, এখন এই স্বাভাবিক পর্যায়ে করতেছি, তাও অনেক ভয়ে ভয়ে। ভাড়া মারছি মাত্র 280 টাকা, এখন বউ পোলাপান আছে, না খায় কি রাখা যাইব। এদিকে সকালেই দোকান খুলে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ক্রেতার উপস্থিতিতে হতাশ তারা। সরকার যে 14টা শর্ত দিচ্ছে সেগুলো বিধি সব মেনে চলতেছি, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি। কাস্টমার এখন উঠতেছে না, কাস্টমার এখন আসতেছে না। গত বছর আমরা দেখা যায় এই সময় ঠিকমতো দাঁড়ানোর সুযোগ পেতাম না, কিন্তু এবার দেখা যায় যে আমাদের এখান একেবারেই ফাঁকা। তবে মার্কেট ও শপিং মলে বাড়ছে সমাগম। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির ব্যবস্থা থাকলেও অনেক ক্রেতাই তা মানছেন না। এটা আসলে সম্ভব না, কারণ বাংলাদেশের মানুষ এরকম। পরিস্থিতি উল্টা হয়ে গেছে আর কি, ডাবল হয়ে গেছে, দাম আর কমর কথা থেকে এখন বাইরে গেছে। দেশের এমন পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান খুললেও লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। রাসেল খান,
একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। করোনায় কর্মহীন ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে নাটোরের জাগো পাখি কণ্ঠে সবাই সংগঠন। লকডাউন আর কোয়ারেন্টাইনে থাকা মানুষদের খাদ্য সহায়তা দিচ্ছে তারা। মোবাইল ফোনের মাধ্যমে যিনিই যোগাযোগ করছেন তার বাড়িতে পৌঁছে যাচ্ছে খাদ্য। 25 এপ্রিল থেকে সংগঠনটি কার্যক্রম শুরু করে এ পর্যন্ত 2100 পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে। এছাড়াও 2000 মানুষকে দিচ্ছে মাস্ক ও 5 টাকায় 55 টাকা মূল্যের সবজি। নাটোরে এক সময় সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধে লাঠিবাসী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালামের পৃষ্ঠপোষকতায় এলাকার উদ্যমী তরুণ ও কর্মজীবী যুবকদের নিয়ে গড়ে উঠেছে এ সংগঠনটি। বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরবো তখন থাকবে। বিশ্বে করোনা মহামারীতে 3 লাখেরও বেশি মানুষের প্রাণহানি, মৃত্যু হারের নিম্নগতি। শেষ করব রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সর্বাধিক পরীক্ষায় সর্বোচ্চ 1202 জন শনাক্ত। করোনায় আক্রান্তের সংখ্যা 20,000 ছাড়ালো, আরও 15 মৃত্যু। প্লাজমা থেরাপি অনুমোদন, বাড়ছে করোনা সংক্রমণ, নমুনা সংগ্রহের বুথ বাড়ানোর পরামর্শ। অন্তিম শয়নে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। স্বাস্থ্যবিধি মেনে আজিমপুরে দাফন, দেশ জুড়ে শোকের ছায়া। সর্বশেষ খবর জানার জন্য ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।